হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক ও ওয়েব থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক ও ওয়েব থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আমাদের সমতলে বস্তু কণার গতি এই চ্যাপ্টারটার প্রায় শেষের দিকে। এটার পরে আর একটা ক্লাস লাগবে আমাদের। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমাকে বলো তো, এটা আমাদের 9 নাম্বার লেকচার। এটার পরে আর একটা ক্লাস লাগবে। ওই ক্লাসটা আমরা সামনের সপ্তাহে নিব। এই শুক্রবারের যে ক্লাসটা ওটা ক্যান্সেলড, ঠিক আছে? সামনের সপ্তাহের মঙ্গলবারে বা অন্য কোনো একটা দিন আমি তোমাদের জানাই ওই ক্লাসটা নিয়ে নিব, ঠিক আছে? আচ্ছা, তো আজকের ক্লাসটা করার জন্য আগের ক্লাসটা অবশ্যই আজকের ক্লাসটা করার জন্য অবশ্যই আগের ক্লাসটা করে আসতে হবে। আগের ক্লাসে আমরা কি পড়তেছিলাম সবাই পড়ে আসছো তো? আমরা প্রাস দেখতেছিলাম, তাই না? প্রাসের অনেকগুলা কেস কিন্তু আমরা দেখে ফেলছি, তাই তো? প্রাসের অনেকগুলা রাশিমালাও আমরা দেখছি। সর্বোচ্চ উচ্চতা, তারপর বিচরণকাল, পাল্লা, আনুভূমিক পাল্লা, এগুলা নিশ্চয়ই মনে আছে, তাই না? আমাকে বলো তো, এগুলা সবার মনে আছে না? একটু রিক্যাপ করে নেই, একটু ছোট্ট একটা রিক্যাপ করে নেই, ঠিক আছে? এটা হচ্ছে ধরো আমাদের ভূমি। এখান থেকে তুমি একটা প্রাস নিক্ষেপ করছো। ধরো আনুভূমিকের সাথে আলফা কোণে, আনুভূমিকের সাথে আলফা কোণে ইউ আদিবেগে, আনুভূমিকের সাথে আলফা কোণে ইউ আদিবেগে, তাহলে প্রাসটা এইরকম কিছু একটা হবে, তাই তো? সে আবার ভূমিতেই ফেরত আসছে, সে আবার ভূমিতেই ফেরত আসছে, তাই না? আচ্ছা, তাহলে এই যে এতটুকু ডিস্টেন্স, এটাকে কি বলা হইতো? আমাকে বলো তো। আনুভূমিক পাল্লা, তাই তো? আনুভূমিক পাল্লার রাশিমালা কি ছিল একটু মনে করে দেখো তো। ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। আচ্ছা, তারপর আমাদের প্রাসটা ঠিক মাঝামাঝি, এটা তার সর্বোচ্চ উচ্চতা, বলো তো? এটা তার সর্বোচ্চ উচ্চতা, তাই তো? একটা মজার কাহিনী আছে, সর্বোচ্চ উচ্চতায় আমাদের গতিবেগটা আনুভূমিক হয়ে যায় না? আমাকে বলো তো, সর্বোচ্চ উচ্চতায় আমাদের যে বস্তুটা, তার বেগটা আনুভূমিক হয়ে যায় না? আমাকে বলো তো, তাই তো? আচ্ছা, তার কোনো উলম্ব উপাংশ থাকে না। এই যে সর্বোচ্চ উচ্চতা বা এইচ ম্যাক্স, এটার রাশিমালাও তো আমরা দেখছিলাম, তাই না? আমাকে বলো, এইচ ম্যাক্স, এটার রাশিমালা কি ছিল? আমাকে বলো তো। ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টুয়াইস জি, তাই না? আচ্ছা, আরেকটা ছিল সে বাতাসে কতক্ষণ থাকে, এটাকে কি বলা হইতো? উড্ডয়নকাল, তাই না? বাতাসে কতক্ষণ থাকে বা উড্ডয়নকাল। তো আমাদের উড্ডয়নকালের রাশিমালা কি ছিল? টুয়াইস ইউ সাইন আলফা বাই টি। সে পুরাটা বাতাসে, অর্থাৎ এখান থেকে এতটুকু আসতে যেই সময় লাগে, এখন আমি যদি বলি তার সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতক্ষণ সময় লাগছে, এটার অর্ধেক, ইউ সাইন আলফা বাই জি। নামতে কতক্ষণ সময় লাগছে, এটার অর্ধেক, ইউ সাইন আলফা বাই জি, তাই তো? আচ্ছা, আমরা আরো কিছু স্পেশাল কনসেপ্ট দেখছিলাম। আমাদের একটা ফর্মুলা ছিল এরকম, y ইকুয়ালস টু এক্স ট্যান আলফা ইন্টু 1 মাইনাস এক্স বাই আর। এটা আমরা প্রমাণ করছিলাম, মনে আছে? সবাই 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 আমাকে বলো তো, এটা আমরা প্রমাণ করছিলাম, তাই না? মনে আছে তো? এটা আমরা ব্যবহার করতে পারবো। আমি হলুদ কালার দিয়ে যা যা লিখতেছি সবগুলা পরীক্ষার খাতায় ব্যবহার করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা স্পেশাল জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে ট্যান আলফা ইকুয়ালস টু 4h বাই আর। মনে পড়ে? এই ফর্মুলাটা তুমি পরীক্ষার খাতায় সরাসরি ব্যবহার করতে পারবা না, অ্যাডমিশন টেস্টে পারবা, এমসিকিউতে পারবা। বোর্ড পরীক্ষায় সরাসরি ব্যবহার করলে হয়তো 1 নাম্বার কেটে দিবে, বুঝতে পারলা? বাট মনে রাখো, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। পরীক্ষায় আসলে আমরা কেমনে ব্যবহার করব ওটা দেখতেছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তো আপাতত এই কয়টা জিনিসই লাগবে। আমরা কয়েকটা অঙ্কে যাই। আমাদের প্রথম অঙ্ক দেখো কি বলছে। ইউ আদিবেগে প্রক্ষিপ্ত কোন কণা কর্তৃক লব্ধ বৃহত্তম উচ্চতা,
তার মানে ম্যাক্সিমাম হাইট দেওয়া আছে, বৃহত্তম উচ্চতা h হলে দেখাও যে তার আনুভূমিক পাল্লা ইকুয়ালস টু এইটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ইউ আদিবেগ দেওয়া আছে, তোমাকে নিক্ষেপণ কোণ দেওয়া নাই, তো আদিবেগটা ইউ, নিক্ষেপণ কিন্তু লাগবে, তাহলে আমি নিক্ষেপণ কোণটা ধরে নেই আলফা। ধরি ইউ আদিবেগে আলফা কোণে একটা কণাকে নিক্ষেপ করা হয়েছে, এটা তুমি বাংলায় লিখবা। ধরি ইউ আদিবেগে ভূমির সাথে আলফা কোণে একটা কণাকে নিক্ষেপ করা হয়েছে, সুতরাং তার সর্বাধিক উচ্চতা সেটা কত হবে আমাকে বলো তো? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টুয়াইস জি, তাই না? আর আনুভূমিক পাল্লার রাশিমালা কি হবে এটা কিন্তু তুমি মুখস্থই জানো, ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি, ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি। এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে যেটা করতে হবে, এই যে এটা রাইট সাইড থেকে লেফট সাইডটা নিয়ে আসতে হবে। লেফট সাইড থেকে রাইট সাইডে যাওয়ার দরকার নেই, কারণ 8 থেকে ওইখানে যাওয়ার দরকার নেই। আমি যেটা করবো, রাইট সাইড থেকে এই যে এই এইচ এর জায়গায় এই ভ্যালুগুলা বসাবো এন্ড কোনোভাবে সিম্পলিফাই করে দেখাবো যে আর এর রাশিমালা চলে আসছে। কাহিনী বুঝলাম? আমাদের যে রাইট সাইড, আমাদের রাইট সাইডটা কত বলো তো? 4 ইন্টু রুট ওভার অফ এইচ ইন্টু ইউ স্কোয়ার বাই টুয়াইস জি মাইনাস এইচ। তো এখানে আমি এইচ এর ভ্যালুটা বসাবো, এইচ এর ভ্যালুটা বসায় দেখবো আমাদের আর এর রাশিমালাটা চলে আসে। এইচ এর ভ্যালুটা বসাই তো, এইচ এর ভ্যালু কত? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টুয়াইস জি, বসাই দিই 4 রুট ওভার অফ 4 রুট ওভার অফ কি হবে? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টুয়াইস জি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টুয়াইস জি ইন্টু ইউ স্কোয়ার বাই টুয়াইস জি মাইনাস ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টুয়াইস জি। আমার এখন টার্গেট কি? এই জিনিসটাকে সিম্পলিফাই করে এইটাতে নিয়ে আসা, এইটাতে নিয়ে আসা, ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি। দেখি কিভাবে করা যায়, দেখি কিভাবে করা যায়। বলো তো ভেতর থেকে কি কমন যায়? বলো তো এখান থেকে কি কমন যায়? ইউ স্কোয়ার বাই টু জি কমন যায় না? ইউ স্কোয়ার বাই টু জি যদি কমন নিয়ে আসো তাহলে কি হয়? 4 রুট ওভার অফ ইউ স্কোয়ার বাই টু জি, ইউ স্কোয়ার বাই টু জি কমন নেই, এখানে কি ইউ স্কোয়ার বাই টু জি অলরেডি আছে, ইউ টু দি পাওয়ার 4 বাই 4 জি স্কোয়ার, ইউ টু দি পাওয়ার 4 বাই 4 জি স্কোয়ার, ঠিক আছে? আর ওদিকে কত? সাইন স্কোয়ার আলফা। ইউ স্কোয়ার বাই টু জি কমন নিলে কি পড়ে থাকে? 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, এরকমই তো। আচ্ছা, আমার লাগবে কিন্তু ইউ স্কোয়ার সাইন টু আলফা। মনে করে দেখো, সাইন টু আলফা কই থেকে আসে? 2 সাইন আলফা কজ আলফা থেকে না? আমাকে বলো 2 সাইন আলফা কজ আলফা থেকে। তো 2 সাইন আলফা কজ আলফা কি কোনোভাবে আনতে পারতেছি? আমি কিন্তু আনতে পারতেছি, খেয়াল করো। 4 স্কোয়ার রুট অফ ইউ টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার আলফা, ঠিক আছে? বুঝতে পারলাম? আর ওদিকে কত আমাকে বলো তো? 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, কজ স্কোয়ার আলফা হবে না? কজ স্কোয়ার আলফা। নিচে কত? 4 জি স্কোয়ার। রুটের নিচে যেটা আছে আমাকে বলো তো, রুটের নিচে যেটা আছে প্রত্যেকটার উপরে স্কোয়ার না? তাহলে রুটার স্কোয়ার কাটাকাটি গিয়ে কি থাকবে? 4 ইউ স্কোয়ার সাইন আলফা কজ আলফা বাই 2g, তাই না? ইউ স্কোয়ার সাইন আলফা কজ আলফা বাই 2g, তাই তো? 2 কাটা কি পড়ে থাকে আমাকে বলো তো? এই 2 থাকলো, 2 সাইন আলফা কজ আলফা মিলে সাইন 2 আলফা, তাহলে ইউ স্কোয়ার সাইন 2 আলফা, ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি ইকুয়ালস টু আমাদের আনুভূমিক পাল্লা। প্রমাণিত, প্রমাণিত। বুঝতে পারলাম? সহজ, কিন্তু একদমই সহজ অঙ্ক, একদমই সহজ অঙ্ক, জাস্ট সিম্পলিফিকেশন। জাস্ট সিম্পলিফিকেশন, বুঝছো সবাই? ইজি। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু আসে, পরীক্ষায় কিন্তু আসে। ফিজিক্সে সবকিছুর মান দেওয়া থাকে, কিন্তু ম্যাথমেটিক্সে মাঝে মাঝে দেওয়া থাকে না। ঠিক আছে, পরেরটা কোয়েশ্চেনটা পড়ো, পরেরটা সবাই একটু কোয়েশ্চেনটা পড়ো।
পরেরটা সবাই একটু কোয়েশ্চেনটা পড়ো, কি বলছে সবাই একটু কোয়েশ্চেনটা পড়ো এবং কি বলছে। এগুলো হোমওয়ার্ক দিছিলাম, হ্যাঁ হোমওয়ার্ক দিছিলাম, হোমওয়ার্ক যে সবাই পারবা তার তো কথা নাই, সলভ করাই দিচ্ছি, বুঝছো, হোমওয়ার্ক সলভ করাই দিচ্ছি। যদি কোনো প্রক্ষিপ্ত বস্তু কণার দুইটা গতিপথের বৃহত্তম উচ্চতা h এবং h1 হয়, তবে দেখাও যে r হচ্ছে আনুভূমিক পাল্লা। কাহিনীটা কি হইলো? উচ্চতা দুইটা আলাদা, বৃহত্তম উচ্চতা দুইটা আলাদা, কিন্তু আনুভূমিক পাল্লা সেম। এটা কি হইতে পারে? এটা কি হইতে পারে? বৃহত্তম উচ্চতা দুইটা আলাদা কিন্তু আনুভূমিক পাল্লা সেম, হইতে পারে? ক্রিকেট খেলায় ধর এক জায়গায় আমি ফিল্ডার দাঁড়ায় আছি, এখন ব্যাটসম্যান ব্যাটিং করছে, ও একদম একদম মাটির সাথে ঘেঁষে মাটি কামড়িয়ে বল চলে গেল, এরকম বলে না, হাতে ক্যাচ ধরলো একটা, আরেকটা হচ্ছে অনেক উপরে মারছে, আমার হাতে এসেই পড়লো, দুইটাই হয় না? তাই তো, একটু চিন্তা করে দেখো আমি কি বলছি। আচ্ছা, তো ধরো এখান থেকে মারছে আনুভূমিক পাল্লা, তুমি যদি এই কোণে মারো সেক্ষেত্রে আনুভূমিক পাল্লা এরকম, আবার আরেকটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে মারলা সেক্ষেত্রেও দেখো আমাদের আনুভূমিক পাল্লা কিন্তু সেম, কিন্তু কিন্তু তাদের উচ্চতা আলাদা, তাই না? আমাকে বলো, এই বেচারার বৃহত্তম উচ্চতা যদি h1 হয়, ওর কত h2, ওর কত h2, তাই না? তাই তো, h আর h1, সরি h1 আর h2 না, h আর হচ্ছে h1। আচ্ছা, তাদের আনুভূমিক পাল্লা সেম, তাদের দুইজনেরই আনুভূমিক পাল্লা সেম। এখন আমাকে বলো তো প্রথম জন, একটু চিন্তা করো, প্রথমটার ক্ষেত্রে আমাদের নিক্ষেপণ কোণ, ধরো যেটা মাটি দিয়ে গেছে, মাটি কামড়িয়ে গেছে, এটার ক্ষেত্রে আমাদের নিক্ষেপণ কোণ আমি বলে দিলাম আলফা। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের নিক্ষেপণ কত হবে বলো তো? নিক্ষেপণ কোণ দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের নিক্ষেপণ কোণ কত হবে বলো দেখি। দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের নিক্ষেপণ কোণ কত হবে? 90 মাইনাস আলফা না? পুরো কোণে নিক্ষেপ করলে আনুভূমিক পাল্লা চেঞ্জ হয় না, এখন এটার সম্পর্ক চাইছে, এটা খুব ইজিলি একটা বইতে করে ফেলা যায়। কোনটা জানো? দেখো কার সম্পর্ক চাইছে? আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতা, তাই না? আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতা, নিক্ষেপণ কোণ একটা সম্পর্ক ছিল। খেয়াল করো তো, আমি প্রথমটার ক্ষেত্রে লিখতে পারি না tan আলফা = 4h/r। এটা কিন্তু ফর্মুলা, আমি কিন্তু এটার প্রমাণও দেখাইছি, কিন্তু সরাসরি রিটেনে অ্যাপ্লাই কইরো না, তারপর আমি কইরা দেখাইতেছি যে কি হয়। আচ্ছা, দ্বিতীয়টার ক্ষেত্রে নিক্ষেপণ কোণ কত? 90 মাইনাস আলফা, তো tan 90 মাইনাস আলফা = দ্বিতীয়টার ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা করো 4h1/r। তাই তো, এটা 1 নাম্বার দাও, এটা 2 নাম্বার দাও। এটা বেসিক্যালি কি cot আলফা না? cot আলফা। তো এখন এই দুইটা যদি গুণ করো, tan আলফা * cot আলফা, এই দুইটা যদি গুণ করো তাহলে বলো তো আমাকে কত থাকে? tan আলফা * cot আলফা, আর ওদিকে থাকে 4 × 16 h1/r²। এটার ভ্যালু তো 1, তার মানে r² এর ভ্যালু 16 h1, যেখান থেকে আমাদের r এর ভ্যালু কত? 4√h1। প্রমাণিত। বুঝতে পারলাম? এখন ভাই এমনি রিটেনে করতে পারবো না? করতে পারবা, কিন্তু নাম্বার কেটে দেওয়ার একটা চান্স থাকে। বুঝছো কি বলছি? এভাবে করলে কোনো অসুবিধা নাই, 1-2 নাম্বার কেটে দিতে পারে, স্পেশালি টিচার যদি এই ফর্মুলাটা সম্পর্কে অবগত না থাকে সেই ক্ষেত্রে। আর এটা কিন্তু খুবই সহজ একটা প্রসেস। হ্যাঁ, 90 মাইনাস আলফা কিভাবে তুমি গত ক্লাসটা করছো। বেগটা যদি ফিক্সড থাকে তাহলে একটা নিক্ষিপ্ত কোণ আর দুইটা কোণে একই আনুভূমিক পাল্লা পাওয়া যায়। সেই দুইটা কোণ হচ্ছে আলফা আর 90 মাইনাস আলফা। তুমি আনুভূমিক পাল্লার যে ফর্মুলা, সেখানে আলফার জায়গায় আলফা আর 90 মাইনাস আলফা বসায় দেখো, কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, এখন রিটেনে কিভাবে করব, এইটা একটা কথা।
রিটেনে করার ওয়ে হচ্ছে, প্রথমত তোমার সময় কম থাকলে এমনি করে দাও, নাম্বার দিয়েও দিতে পারে। আর অন্য কিভাবে করা যায়, তুমি এই ফর্মুলাটা একটু ডিরাইভ করে নিবা। হ্যাঁ, ব্যবহার তো করতেছো, এটা যেহেতু বইয়ে সরাসরি নাই, তার আগে তুমি কি ডিরাইভ করে নাও ফর্মুলাটা। কেমনে ডিরাইভ করবা? খুব সহজ। এইচ এর রাশিমালা জানো, আর এর রাশিমালা জানো, তাই না? আমাকে বলো তুমি যেভাবে লিখবা, h ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2ic, আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই g। ঠিক আছে, 4h বাই r। এক নাম্বারটাকে 4 দিয়ে গুণ করবা, তারপর 2 নাম্বারটা দিয়ে ভাগ করে দিবা। হ্যাঁ, 4h বাই r, তাহলে দেখবা tan আলফা চলে আসে। তারপর তুমি ফর্মুলা ব্যবহার করো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই যে এক নাম্বারটাকে 4 দিয়ে গুণ করে 2 নাম্বারটা দিয়ে ভাগ করো, 4h বাই r, রাইট সাইডে কাটাকাটি দিয়ে দেখবা থাকে tan আলফা। তারপর এটা তুমি ব্যবহার করো, ঠিক আছে? কিন্তু এটা আসলে ভালো মেথড না, এইটা আসলে ভালো মেথড না। ঠিক আছে, তো কেমনে করব? এই ফর্মুলা আমি আনবই না। সম্পর্ক কার কার চাইছে? h1 আর r এর মধ্যে। তুমি h এর রাশিমালাটা বের করো না। h এর রাশিমালা কত আমাকে বলো তো? u স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2ic। h1 এর রাশিমালা কত? এক্স্যাক্টলি সেম জিনিস, জাস্ট আলফার জায়গায় 90 মাইনাস আলফা। ঠিক আছে, আলফার জায়গায় 90 মাইনাস আলফা বাই 2ic। বুঝছো? আরো একটা কথা, আদিবেগটা কিন্তু দুইজনেরই সেম, আদিবেগ কিন্তু আলাদা না। বুঝছো? তো তুমি ধরে নেবা দুইজনেরই আদিবেগ কত? ইউ। দুইজনেরই আদিবেগ কত? ইউ। ইউ আদিবেগে আলফা কোণে নিক্ষেপ করলে আনুভূমিক পাল্লা যা হবে, 90 মাইনাস আলফা কোণে নিক্ষেপ করলে আনুভূমিক পাল্লা তাই হবে। সর্বোচ্চ উচ্চতা কিন্তু দুজনের আলাদা। এখন এই ভ্যালুটা তুমি আমাদের প্রমাণের রাইট সাইডে বসায় দিবা। প্রমাণের রাইট সাইড কি বলো তো? 4 root over of h1 h বা h1। দেখো তো কি হয়, 4 root over of h1, এই দুটা যদি গুণ করো আমাকে বলো তো কি হয়? u স্কয়ার sin স্কয়ার আলফা, এটা কি আমাকে বলো? cos স্কয়ার আলফা, তাই না? আমাকে বলো cos স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2g into 2g, 4g স্কয়ার। বুঝতে পারলাম? ঠিক আছে, তাহলে এবার রুট করে দাও তো কি হয়? 4 রুট করলে নিচে হয় 2ic, উপরে কত হয় আমাকে বলো তো? এটা ভুল হয়েছে। কি ভুল? ইউ স্কয়ার তো না, ইউ টু দি পাওয়ার 4। ইউ স্কয়ার না, ইউ টু দি পাওয়ার 4। তাহলে রুট করলে হয় ইউ স্কয়ার সাইন আলফা কজ আলফা। দেখছো, আগের মতোই কিন্তু মিলে গেছে। কি করবা? এই দুই কাটা, একটা 2 পড়ে থাকবে। তাহলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে দেখো ফর্মুলা কিন্তু মিলছে। ইউ স্কয়ার 2 সাইন আলফা কজ আলফা কি হয়? সাইন 2 আলফা বাই জি। সেটা কি আমাদের আর চলে আসছে? বলো। বুঝছো 90 মাইনাস আলফা কিভাবে হয়? আনুভূমিক পাল্লা তো সেম, আনুভূমিক পাল্লা রাশিমালা থেকেই দেখো। বুঝতে পারছো না এখন? আমাকে বলো। সবাই বুঝতে পারলাম? আমাকে বলো। ঠিক আছে, কোন প্রক্ষিপ্ত বস্তু কণার দুইটা গতিপথের বৃহত্তম উচ্চতা h1 হলে r এর ভ্যালু হচ্ছে এটা, এই অঙ্কটার আরেকটা ভার্সন আছে, h1। এখানে তো দুইটা সংকেত দেওয়া আছে, সংকেত না দিয়ে এর পরের অঙ্কটা খেয়াল করো। কি বলছে? একটা প্রক্ষিপ্ত বস্তুর দুইটা গতিপথের বৃহত্তম উচ্চতা যথাক্রমে 4 এবং 6 মিটার। তাহলে বস্তুটির পাল্লা, আমি মাত্রই একটা জিনিস প্রমাণ করছি, আর ইকুয়ালস টু, তুমি সেম ভাবে প্রমাণ করতে পারবা না? h1 h এর ভ্যালু বসায় দাও। এই অঙ্কটাই, আগের অঙ্কটাই, বুঝছো? আগের অঙ্কটাই, জাস্ট h1 এর জায়গায় এগুলা ধরে করবা, h1 এর জায়গায় এগুলা ধরে করবা। ঠিক আছে? চিত্রটা তো মনে হচ্ছে না যে অপর অ্যাঙ্গেল 90 মাইনাস আলফা, চিত্র তো আনুমানিক আঁকাইছি।
চিত্র তো এক্সাক্ট আঁকাই নেই, চিত্র তো এক্সাক্ট আঁকাই নেই। বুঝতে পারলাম সবাই? ঠিক আছে, পরেরটাই যাচ্ছি। দেখো কোয়েশ্চেনটা পড়ো কি বলছে, কোয়েশ্চেনটা পড়ো, দেখো কি বলছে, কোয়েশ্চেনটা পড়ো, দেখো কি বলছে। একটা ক্রিকেট বলকে ভূমি থেকে নিক্ষেপ করা হলো, এটি 100 গজ, গজ মানে হচ্ছে ইয়ার্ড, 100 গজ 100 ইয়ার্ড, 22 গজের পিচ, নাম শুনছো না? ওই গজ 100 গজ দূরে ভূমিতে ফিরে আসে। তাহলে বলো তো এই যে 100 গজ এটা আসলে কি? এটা আসলে কি? একটা বলকে ভূমি থেকে নিক্ষেপ করছো, এটা 100 গজ দূরে গিয়ে আবার ভূমিতে ফেরত আসছে, এটা আনুভূমিক পাল্লা না? আনুভূমিক পাল্লা। আর এর বিচরণ পথের সর্বাধিক উচ্চতা দেওয়া আছে, সর্বাধিক উচ্চতা হচ্ছে এত, তাইলে এটার বিচরণ কাল ও প্রক্ষেপণ কোণ, একদম সহজ। কিন্তু দেখো আমাকে আনুভূমিক পাল্লা কত দেওয়া আছে, 100 গজ, সর্বাধিক উচ্চতা দেওয়া আছে ফুটে, ওটা দেওয়া আছে গজে, 1 গজ সমান 3 ফুট, বুঝছো? 1 গজ বা 1 ইয়ার্ড ক্যালকুলেটরে কনভার্ট করা যায়, ইকুয়ালস টু 3 ফিট। তাহলে 100 গজে কত? 300 ফিট। আচ্ছা, আর আমার সর্বাধিক উচ্চতা বা এইচ সেটা কত দেওয়া আছে? 56 সমস্ত 4 ভাগের 1 ভাগ এত ফিট। আমি এগুলা ফিটে হিসাব করতেছি, তাহলে অভিকর্ষজ ত্বরণ সেটাও ফিটে হিসাব করতে হবে। অভিকর্ষজ ত্বরণ সেটাও কি ফিট পার সেকেন্ড স্কয়ারে হিসাব করতে হবে। আমাদের অভিকর্ষজ ত্বরণের মান তুমি যদি এফপিএস এ মাপো 32 ফিট পার সেকেন্ড স্কয়ার, সবাই জানো না? অভিকর্ষজ ত্বরণ, হ্যাঁ অভিকর্ষজ ত্বরণ, এটা যদি এফপিএস এককে মাপো ফুট পাউন্ড সেকেন্ড, তাহলে 32 ফিট পার সেকেন্ড স্কয়ার আসে। আচ্ছা, এবার কি চাইছে? নিক্ষেপণ কোণ। আমরা একটা শর্টকাট দেখছিলাম না? কি শর্টকাট? আনুভূমিক পাল্লা আর সর্বাধিক উচ্চতা যদি জানো, আনুভূমিক পাল্লা আর সর্বাধিক উচ্চতা যদি জানো, তাহলে আমাদের নিক্ষেপণ কোণ tan আলফা, আমাদের নিক্ষেপণ কোণ tan আলফা ইকুয়ালস টু 4h/r, এটা হয়, তাই তো? সেখান থেকে তুমি tan আলফা ইকুয়ালস টু 4 ইন্টু h, 4 ইন্টু 56.25, 56.25 ইন্টু 4, 225/300। সেখান থেকে আমাদের আলফার ভ্যালু কত হয় বলো তো? tan ইনভার্স 225/300, tan ইনভার্স 3/4, তাই না? tan ইনভার্স 3/4, হ্যাঁ। কিন্তু ভাই আপনিই তো বললেন এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। পারবা না? অন্য উপায় করবা? পারবা না? অন্য উপায় পারবা? কেমনি করবা বলো তো? এটা একটা উপায়। এখন এইটা রিটেনে আমি সাজেস্ট করতেছি না, এটা রিটেনে কইরো না, রিটেনে এমনি কইরো না, তুমি ফর্মুলাটা মুখস্থ রাখো, ফর্মুলাটা মুখস্থ রাখো। রিটেনে আসলে কেমনে করবা দেখাই দিতেছি। রিটেনে আসলে কেমনে করবা? এগুলো লিখবা না, এগুলো লিখবা না, এগুলো লিখবা না, ঠিক আছে? এতটুকু লিখলাম। সেখান থেকে তুমি আর এর রাশিমালা জানো না? আমাকে বলো তো। আর ইকুয়ালস টু 100 গজ বা 300 ফিট, 100 গজ বা 300 ফিট। তুমি কি আর এর রাশিমালা জানো এখান থেকে? আর কত? ইউ স্কয়ার sin 2 আলফা বাই জি ইকুয়ালস টু 300 ফিট। এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন, বুঝছো? আর দ্বিতীয়ত আমাদের সর্বাধিক উচ্চতা h ইকুয়ালস টু 56.25। এইটার রাশিমালা তো জানো, তাই না? ইউ স্কয়ার sin স্কয়ার আলফা বাই টুয়াইস জি, এটা কত? 56.25। এইটা ধরো আমাদের 2 নাম্বার ইকুয়েশন, বুঝছো? ঠিক আছে। এবার তুমি তো জানো এটাকে 4 দিয়ে গুণ করে ওটাকে ভাগ করলে, দেখো এটাকে 4 দিয়ে গুণ করে এটা দিয়ে যদি ভাগ করো 4h/r, tan আলফা হওয়া উচিত না? tan আলফা হওয়া উচিত না? আমাকে বলো। তাহলে তুমি কি করবা বলো তো? 2 নাম্বারকে 4 দিয়ে গুণ করবা, 4h ভাগ
1 নাম্বার। তুমি জানো এটার ভ্যালু tan আলফা হবে, তারপরেও তুমি কি করছো, ইচ্ছা করে লিখছো। তো 4 1 নাম্বার ইনটু 4 ইনটু ইউ স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2g ভাগ এটাকে যদি ভাগ করো জিটা উল্টা যাবে, মানে এটা উল্টায় গুণ করবা, এটা উল্টায় গুণ করবা, তাই না? ভাগ করা মানে কি, এটাকে উল্টায় গুণ করা। জি বাই ইউ স্কয়ার sin 2 আলফা ইকুয়ালস টু 4 ইনটু 56.25 ডিভাইডেড বাই কত, 300। এখন এখানে একটু কাটাকাটি করবা, জি জি কাটা, ইউ স্কয়ার কাটা, 2 4 কাটা, 2 sin আলফা cos আলফা কাটা যাবে, এই পাশে পড়ে থাকবে হচ্ছে tan আলফা ইকুয়ালস টু এই পাশে পড়ে থাকবে হচ্ছে 3/4। তাহলে আমাদের আলফার ভ্যালু কত, tan ইনভার্স 3/4। বুঝছো? এই সবাই বুঝছো? ঠিক আছে। আচ্ছা, নিক্ষেপণ কোণ বের হয়ে গেছে, নিক্ষেপণ কোণ বের হয়ে গেছে, প্রক্ষেপণ কোণ, বিচরণ কাল চাইছে। বিচরণ কাল বের করতে কি কি লাগে বলো তো? বিচরণ কাল বের করতে কি কি লাগে? নিক্ষেপণ কোণ আর আদিবেগ, নিক্ষেপণ কোণ আর আদিবেগ, তাই না? ইউ আর আলফা এই দুইটা হইলেই হয়, ইউ আর আলফা এই দুইটা হইলেই হয়। তাহলে তুমি সর্বোচ্চ উচ্চতা, বিচরণ কাল, আনুভূমিক পাল্লা সবকিছুই বের করতে পারো। আলফা আমি বের করে ফেলছি, ইউটা লাগবে। কেমনে বের করব? এটা বের করার জন্য সর্বোচ্চ উচ্চতা কিন্তু দেওয়া আছে। সর্বোচ্চ উচ্চতা দেওয়া মানে কি আমাকে বলো তো? ইউ স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2g, এটার ভ্যালু দেওয়া, তাই না? তাই তো। মনে করে দেখো, আমি বলছিলাম উলম্ব গতির ক্ষেত্রে আদিবেগ দেওয়া থাকলে তিনটা বের করে ফেলতে পারো, সর্বোচ্চ উচ্চতা, উড্ডয়নকাল, এইচ, তাই না? আর যে কোনো একটা দেওয়া থাকলেও আদিবেগ বের করে ফেলতে পারো। এখানে শুধু আদিবেগ না, আদিবেগ আর নিক্ষেপণ কোণ এই দুইটা দেওয়া থাকলে ওই তিনটা রাশি বের করে ফেলতে পারবা, আর এইচ আর হচ্ছে টি। যে কোনো একটা আর আর এইচ টি দেওয়া থাকলে অন্য একটা বের করে ফেলতে পারবা এই যে এই রাশির সাহায্যে। খেয়াল করে এখানে সবকিছুই জানো, শুধু ইউটা জানো না। তাহলে ইউ এর ভ্যালু বের হয়ে যাবে না? বলো, এটা ইন্টু 2g বাই sin স্কয়ার আলফা, তারপর রুট করলেই হয়। ইউ বের হলো, আলফাও তো বের করলা, তো ইউ আর আলফা জানো। এখন এই প্রাসের 14 গোষ্ঠী তুমি বের করে ফেলতে পারবা। কি চাইছে? বিচরণকাল। তাহলে আমাকে বলো তো বিচরণকাল কি হবে? বিচরণকাল হবে টুয়াইস ইউ sin আলফা বাই জি। ভ্যালুটা বসাই দিবা, কাজ শেষ। পারবা না? আমাকে বলো মাঝের অংশে গুণ করে কি করেছেন? বুঝিনি, সিম্পলিফাই করছি, খেয়াল করো, একটু স্কিপ করছি। ইউ স্কয়ার কাটা, জি জি কাটা, sin স্কয়ার আলফা, এই যে sin 2 আলফা না, এটাকে ভাঙালে কি হয় বলো তো? 2 sin আলফা cos আলফা, 2 এর 2 4, 4 4 কাটা, উপরে sin স্কয়ার আলফা, নিচে কি sin আলফা cos আলফা, sin আলফা কাটা, sin আলফা বাই cos আলফা, tan আলফা। এটার প্রমাণ দেখাইছি না? ওই প্রমাণ থেকে আসছে, বুঝতে পারলাম? আমাকে বলো সবাই ক্লিয়ার তো? ক্লিয়ার না? ঠিক আছে, পরেরটায় যাচ্ছি। তবে পরেরটায় যাওয়ার আগে কিছু কমন সেন্স তোমাদের দেখি, কার কমন সেন্স কত ভালো। একটা প্রাস নিক্ষেপ করছো, ও ভূমিতে ফেরত আসছে, তাই না? জাস্ট আমাকে অ্যান্সার দিবা। তার আদিবেগ ধরো আলফা ছিল, আদিবেগ কেমনে আলফা? ইউ আদিবেগে আলফা কোণে নিক্ষেপ করছো, তাহলে সে আবার ভূমিতে ফেরত আসছে, তাই না? তার সর্বাধিক উচ্চতা কোথাও এখানে তার বেগটা কি আনুভূমিক, বুঝতে পারলাম? ঠিক আছে, তো তুমি যদি মাঝামাঝি দেখো, ব্যাপারটা এরকম হয় না? তুমি যদি ঠিক মাঝামাঝি দেখো, আচ্ছা এই মাঝামাঝি মিড লাইনের রেসপেক্টে এই পাশটা আর এই পাশটা পুরাপুরি সিমেট্রিক, বুঝছো? এই পাশটা আর এই পাশটা কি পুরাপুরি সিমেট্রিক। এখন কিভাবে পুরোপুরি সিমেট্রিক ব্যাপারটা তোমাদের বুঝাইতেছি। ধরো একটা স্পেসিফিক হাইট চিন্তা করো, একটা স্পেসিফিক হাইট, এই হাইটে আমাদের কণাটা দুইবার যাবে, কিন্তু একবার ওঠার সময়, একবার নামার সময়। এই হাইটটায় কণাটা দুইবার থাকবে, একবার ওঠার সময়,
একবার নামার সময়, তাই না? আচ্ছা, এখানে কণার বেগটা যা, এখানে কণার বেগটা এক্স্যাক্টলি তাই, জাস্ট একটা উপরে উঠতেছে আর একটা নামতেছে। বলছিলাম কিন্তু এখানে যা এখানেও তাই, একটার ক্ষেত্রে জাস্ট উপরে উঠতেছে, আরেকটার ক্ষেত্রে জাস্ট নিচে নামতেছে। এখন তুমি যদি আনুভূমিকের সাথে কোণ হিসাব করো তাও দেখবা সেম, তাও দেখবা সেম। এটা ধরো আমাদের আনুভূমিক, এটা ধরো আমাদের আনুভূমিক। এই কোণটা ধরো বিটা বা থিটা, তাহলে এই কোণটা হবে মাইনাস থিটা, মাইনাস থিটা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখান থেকে এতটুকু উঠতে যেই সময় লাগে, এখান থেকে এতটুকু নামতে সেই একই সময় লাগবে, সেই একই সময় লাগবে। বুঝতে পারলাম? তাই না? তাই তো? আচ্ছা ঠিক আছে। সেম ভাবে আমি বলতে পারি না এখান থেকে এতটুকু যাইতে যেই সময়, এতটুকু যাইতে যেই সময়, এখান থেকে নামতে একই সময় লাগবে। লাগবে কিনা বলো তো? বুঝছো? এখান থেকে এই পয়েন্টে যাইতে যেই সময় লাগবে, এখান থেকে এই পয়েন্টে নামতে একই সময় লাগবে। কমন সেন্স, কিন্তু কমন সেন্সে না ধরলে একটু সাবধানে চিন্তা করো, তাইলেই হবে। আমরা এরকম একটা অঙ্ক করছিলাম 9.3-তে, মনে পড়ে? বহুপদীর সহায়তা নিয়ে এরকম একটা না 3টা অঙ্ক ছিল একটা প্রশ্নের আন্ডারেই, একটা প্রশ্নের আন্ডারেই। টি সময় শেষে একটা প্রক্ষেপক এর বিচরণ পথের পি বিন্দুতে পৌঁছায়, আরো টি1 সময় শেষে তা পি বিন্দু হতে আনুভূমিক তলে ফেরত আসে, আনুভূমিক তলে ফেরত আসে। এরকম একটা অঙ্ক করছিলাম না উলম্ব গতির ক্ষেত্রে? উপরে নিক্ষেপ করছো, টি সময় পর একটা বিন্দুতে গেছে, তার আরো টি1 সময় পর ভূমিতে পৌঁছায়। তারপর সেখান থেকে বহুপদীর কনসেপ্ট দিয়ে আমরা এরকম একটা অঙ্ক প্রমাণ করছিলাম। আজকেও সেই সেম কাহিনী, সেম কাহিনীটাই করবো। একটা কণাকে তুমি নিক্ষেপ করছো, ঠিক আছে? আদিবেগ দেওয়া আছে না, আমরা ধরে নিই আদিবেগ ইউ। ইউ আদিবেগে ভূমির সাথে আলফা কোণে, ইউ আদিবেগে ভূমির সাথে আলফা কোণে নিক্ষেপ করছো, ইউ আদিবেগে ভূমির সাথে আলফা কোণে নিক্ষেপ করছো। ঠিক আছে? টি সময় শেষে এটা কোন একটা কণাতে গিয়ে পৌঁছায়, ধরো এই পথ, এই বিন্দু, এই বিন্দু হচ্ছে পি বিন্দু। তাহলে এখান থেকে এতটুকু যাইতে যেই সময় লাগছে, বা পি বিন্দুটা আমরা একটু আগায় দিই, ধরো এটা হচ্ছে আমাদের পি বিন্দু। এই পি বিন্দুতে পৌঁছাতে সময় লাগছে টি সময়, টি সময়। তা আরো টি1 সময় শেষে ভূমিতে পৌঁছায়, তার মানে এতটুকু, এতটুকু পৌঁছাতে কতক্ষণ সময় লাগছে? টি1, টি1। ঠিক ঠিক। আমাকে বলো তাইলে, এই যে হাইটটা, এই হাইট তো আরেকটা হাইট, আরেকটা পাওয়া যাবে। ওঠার সময় পাইছো, নামার সময় তো এই হাইটটা পাবা, তাই না? পাবা? ঠিক আছে, এই হাইটটা আমরা ধরে নেই এইচ। যা কিছু বলতেছি সবকিছু বাংলায় লিখতে হবে কিন্তু। এই হাইটটা ধরো এইচ। আচ্ছা, এই হাইটটা ধরো এইচ। এখন কোশ্চেনেই বলা আছে ভূমি থেকে এই হাইটে উঠতে কত সময় লাগে? টি। ভূমি থেকে এই হাইটে উঠতে কত সময় লাগে? টি, তাই না? আবার এই হাইট থেকে ভূমিতে নামতে এতটুকু উঠতে সময় লাগে টি, আবার আবার এখান থেকে এতটুকু নামতে সময় লাগে কি? টি1। উড্ডয়নকাল টি+টি1 আমি জানি। আমি আরেকটা কোশ্চেন করি, দেখি তো এইটা পারো কিনা। এখান থেকে এতটুকু যাইতে কি সময় লাগবে? এখান থেকে গত চ্যাপ্টারে পড়াইছি কিন্তু, এতটুকু যাইতে যেই সময় লাগবে, এখান থেকে এতটুকু নামতে একই সময় লাগবে। একটু আগেই দেখাচ্ছিলাম এখানে, এই যে, তাই না? তাই না? এখান থেকে এতটুকু নামতে যেই সময় লাগবে, এখান থেকে ওই হাইটে উঠতে একই সময় লাগবে, তাই তো? তার মানে আমি বলতে পারি না এই কণাটা এইচ উচ্চতায়, এই কণাটা এইচ উচ্চতায় কোন কোন সময় থাকে? এই কণাটা এইচ উচ্চতায় কখন থাকে? দুইটা সময়ে থাকে, টি সময়ে আর টি1 সময়ে, তাই তো?
আমাকে বলো বলো, এই যে কণাটা, এই কণাটা এইচ উচ্চতায় কতক্ষণ পর থাকে? একবার টি সময় পর থাকবে, একবার টি সময় পর থাকবে, একবার টি1 সময় পর থাকবে। এই যে এতটুকু এতটুকু আসলে এতটুকুর সমান। ক্লিয়ার? তাহলে তো ম্যাজিক হয়ে গেছে। কেমনে? আচ্ছা, আমরা ধরে নেই উপরের দিকটা পজিটিভ, আমাদের অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে কাজ করতেছে। তাহলে ধরি কণাটা টি সময় পর এইচ উচ্চতায় আছে, ধরি কণাটা টি সময় পর এইচ উচ্চতায় আছে। তাহলে এইচ ইকুয়ালস টু ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। একটা দ্বিঘাত সমীকরণ কি দেখতে পাচ্ছ? হাফ জি টি স্কোয়ার মাইনাস ইউ সাইন আলফা টি মাইনাস এইচ ইকুয়ালস টু 0। একটা দ্বিঘাত সমীকরণ আসছে, আমাকে বলো। একটা দ্বিঘাত সমীকরণ আসছে, এই দ্বিঘাত সমীকরণ করে সমাধান করে টি এর কয়টা ভ্যালু পাবো? বলো বলো। দুইটা। ওই দুইটা ভ্যালু কারা কারা? টি আর টি1 না? এক্স্যাক্টলি এরকম একটা অঙ্ক কিন্তু করছি, টি আর টি1, তাই তো? তাহলে এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের মূল বাংলায় লিখবা, এই দ্বিঘাত সমীকরণের মূল টি আর টি1। প্রমাণে কি? মূলদ্বয়ের গুণফল আছে, মূলদ্বয়ের গুণফল আছে। তাহলে মূলদ্বয়ের গুণফল টি টি1 ইকুয়ালস টু কত? এই মাইনাস আসছে, এখানে একটা টি মিসিং। হাফ জিটি স্কোয়ার মাইনাস ইউ সাইন আলফা টি প্লাস এইচ। একটু ভুল লিখছিলাম, ঠিক আছে। তাহলে মূলদ্বয়ের গুণফল কত? মাইনাস এইচ বাই, মাইনাস এইচ তো আর হবে না, এইচ বাই হাফ জি, তাই না? বহুপদী থেকে মূলদ্বয়ের গুণফল ধ্রুবক পদ বাই দ্বিঘাতের সহগ। তাহলে এইচ ইকুয়ালস টু হাফ জি টি টি1, হাফ জি টি টি1 প্রমাণিত। সবাই কি বুঝছি? আমাকে বলো তো, সবাই ক্লিয়ার? ক্লিয়ার না? ক্লিয়ার না? এইচ হাইটেরটা টি1 কিভাবে? এই যে দেখো, তুমি এটা ফলো করতে পারছো? ব্যাপারটা কিন্তু প্রতিসম। এখান থেকে এতটুকু উঠতে যেই সময়, এখান থেকে এতটুকু নামতে একই সময়, ঠিক আছে? এইখান থেকে এতটুকু উঠতে যেই সময়, বুঝো এটার প্রতিসম বিন্দু কি? এটা না? এখান থেকে এতটুকু নামতে একই সময়। প্রত্যেকটা বিন্দুতে উঠতে যেই সময়, বুঝছো, সেটার প্রতিসম বিন্দু থেকে নামতে একই সময় লাগে। ফর এক্সাম্পল, এইটার প্রতিসম বিন্দু কোনটা? এইটা, একই হাইটের। তো এটাই উঠতে যেই সময় লাগে, এটাই নামতে একই সময় লাগে, ঠিক আছে? এখানে একটা বিন্দু চিন্তা করো, এটার প্রতিসম বিন্দু কোথায়? এখানে হবে হয়তো। এখানে উঠতে যেই সময় লাগে, এখান থেকে নামতে সেই সময় লাগে। এটার প্রতিসম বিন্দু কোনটা? এইটা। তাহলে এই বিন্দুতে উঠতে যেই সময় লাগে, এই বিন্দু থেকে নামতে একই সময় লাগবে, বুঝছো? সবাই বুঝলাম? লেখাটা বলে দেন, চিত্রে যা যা ধরছো ওগুলা লিখে দিবা। ধরি একটা কণাকে ইউ আদি বেগে আলফা, ভূমির সাথে আলফা কোণে নিক্ষেপ করা হলো, সেটা টি সময় পর এইচ উচ্চতা অতিক্রম করে, ঠিক আছে? সুতরাং এটা লিখবা, এটা লিখবা, তারপর এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে টি আর টি1। সুতরাং মূলদ্বয়ের যোগফল শেষ, ঠিক আছে? বহুপদী ছাড়া প্রমাণ করা যাবে না? হ্যাঁ, বহুপদী ছাড়া প্রমাণ করা যাবে। সমীকরণটা আবার বুঝেন, সমীকরণটা বুঝো নাই? এটা কি ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু? আগের ক্লাসে পড়ানো হয়েছে কিন্তু। হাইট বা উচ্চতা ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এই যে এই ফর্মুলা থেকে আসছে এটা, এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটা ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে না, এখানে ইউ না, ইউ এর একটা উপাংশ, ইউ এর একটা উপাংশ যাবে, ইউ এর একটা উপাংশ যাবে। ওকে, পরেরটায় যাই আমরা, পরেরটায় যাই। দেখো, এটাও আসলে
বিভিন্ন রাশি প্রমাণ করো টাইপের। হ্যাঁ, কোন আনুভূমিক তলের উপরস্থ একটা বিন্দু থেকে ইউ বেগে আলফা কোণে প্রক্ষিপ্ত হয় একটা কণা, যার পাল্লা হচ্ছে আর ভ্রমণকালটি লব্ধ বৃহত্তম উচ্চতা। তিনটা জিনিসই দেওয়া আছে, এইটা প্রমাণ করতে বলছে। এখানে কার কার সম্পর্ক আছে বলতো? টি আর আর এর সম্পর্ক, তাই না? টি টি আর, সর্বোচ্চ উচ্চতা নাই, তাহলে সর্বোচ্চ উচ্চতা নিয়ে চিন্তা নাই, টি আর আর নিয়ে চিন্তা করতে হবে। আচ্ছা, এটা ইকুয়ালস টু 0 না প্রমাণ করে আমি এইটা প্রমাণ করব, জি স্কোয়ার টি টু দি পাওয়ার 4 প্লাস 4r স্কোয়ার ইকুয়ালস টু 4 টি স্কোয়ার ইউ স্কোয়ার। এটা প্রমাণ করলেই তো হয়। এই টি স্কোয়ার ইউ স্কোয়ার এর পাশে পাঠিয়ে দিছি, বুঝছো? এটা আমার মাথায় থাকুক। আমি উপরেরটা প্রমাণ না করে নিচেরটা প্রমাণ করব। নিচেরটা প্রমাণ করে লাস্ট লাইনে এটাকে বাম পাশে নিয়ে আসলেই তো উপরের প্রমাণ হয়ে গেছে, তাই না? বুঝছো? আমি চাইলে এটাও প্রমাণ করতে পারবো, বাট এটা প্রমাণ করতে হলে লেফট সাইডে দেখো তিনটা জিনিস, এটা বারে বারে লিখতে হবে, বেশি হয়ে যাবে। হ্যাঁ, তাই আমি যেটা করব, এইটার ভ্যালু এটাকে ওই পাশে পাঠিয়ে দিছি, এটা প্রমাণ করার চেষ্টা করবো। এটা প্রমাণ করতে পারলে লাস্ট লাইনে গিয়ে এটা প্রমাণ করলাম, তারপরের লাইনে এটার ওই পাশে আনে দিব। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন রাশিমালাগুলা লিখি। আমাদের টি এর রাশিমালা কি হবে? 2icu sin আলফা বাই জি। ঠিক আছে? আর আমাদের আর এর রাশিমালা কি আমাকে বলো তো? ইউ স্কোয়ার sin 2 আলফা বাই জি। ইউ স্কোয়ার sin 2 আলফা বাই জি। সবাই কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম, তাই না? আচ্ছা, এবার এখন আমরা কিন্তু এটা প্রমাণের লেফট সাইড কিন্তু এটা না, এই জন্য লেফট সাইড লিখি নাই, বুঝছো? আমরা এখন দিয়ে এই রাশিটার মান বের করব। আমরা এখন লিখে কি করব? আরে, এই রাশিটার মান বের করব। এই রাশিটা কত? জি স্কোয়ার টি টু দি পাওয়ার 4 জি স্কোয়ার টি টু দি পাওয়ার 4 প্লাস 4 আর স্কোয়ার। ঠিক আছে, ভ্যালুগুলা বসাই। জি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার কত? 4 ইউ স্কোয়ার সাইন স্কোয়ার বাই জি স্কোয়ার। 4 টি টু দি পাওয়ার 4, টি টু দি পাওয়ার 4 কত হয়? 2 টু দি পাওয়ার 4 16। এখন জাস্ট ক্যালকুলেশন, বুঝছো? ক্যালকুলেশন এন্ড সিম্পলিফিকেশন। 16 ইউ টু দি পাওয়ার 4 সাইন টু দি পাওয়ার 4 আলফা ডিভাইডেড বাই জি টু দি পাওয়ার 4 প্লাস 4 আর স্কোয়ার। আর স্কোয়ার কত? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার টুয়াইস আলফা, তার উপরে স্কোয়ার ইউ টু দি পাওয়ার 4 বাই জি স্কোয়ার। ঠিক আছে? এখান থেকে 4t স্কোয়ার ইউজ করে আমাকে আনতে হবে, 4t স্কোয়ার ইউজ করে আনতে হবে। দেখি তো কি কি কমন যায় এই দুইটা থেকে, কি কি কমন যায়। প্রথম লাইনেই তুমি কি ইউ টু দি পাওয়ার 4 ইউ টু দি পাওয়ার 4 বাই জি স্কোয়ার কমন নিয়ে নিতে পারো না? জি স্কোয়ার কাটা, অন্য কালার দিয়ে দেখাই। জি স্কোয়ার কাটা, জি স্কোয়ার থাকে। বলো তো কি কমন যায়? 4 ইউ টু দি পাওয়ার 4 বাই জি স্কোয়ার, প্রথম লাইনেই কমন যায়। 4 ইউ টু দি পাওয়ার 4 বাই জি স্কোয়ার গেছে কমন। তাহলে এখানে কি থাকে আমাকে বলো তো? 4 ইউ টু দি পাওয়ার 4 কমন নিছো, 4 সাইন টু দি পাওয়ার 4 আলফা, 4 সাইন টু দি পাওয়ার 4 আলফা প্লাস সাইন স্কোয়ার 2 আলফা। সাইন স্কোয়ার 2 আলফার আমি ভাঙায় ফেলি, 2 সাইন আলফা কজ আলফা তার স্কোয়ার, তার মানে 4 সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা। ঠিক আছে? এই দুটা থেকে এবার কি কমন যায় আমাকে বলো তো? এই দুইটা থেকে কি কমন যায়? 4 সাইন স্কোয়ার আলফা। তাহলে খেয়াল করো, 4 ইউ টু দি পাওয়ার 4 ইন্টু 4 সাইন স্কোয়ার আলফা বাই জি স্কোয়ার। ভেতরে কি পড়ে থাকে? সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা না? আমাকে বলো, সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা, যেটার ভ্যালু কত? 1। যেটার ভ্যালু কত? 1। আমরা কিন্তু এখনো প্রমাণে যাই নাই। প্রমাণে কি আনতে হবে? 4t স্কোয়ার ইউ স্কোয়ার। আচ্ছা, একটা 4 কমন নিয়ে দিই। ঠিক আছে? 4 ইউ স্কোয়ার কমন নিয়ে ফেলি। 4 ইউ স্কোয়ার কমন নিলে বাকি কি থাকে বলো তো? বলো তো কি থাকে? বলো তো 4 ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা
বাই জি স্কোয়ার। দেখো আমাদের কাঙ্ক্ষিত টার্গেট কিন্তু চলে আসছে। 4u স্কোয়ার, এটাকে লিখতে পারো না? ইউ, খেয়াল করো, টুয়াইস ইউ সাইন আলফা বাই জি তার হোল স্কোয়ার, টুয়াইস ইউ সাইন আলফা বাই জি তার হোল স্কোয়ার। এটা কি টি এর রাশিমালা না? তাহলে 4u স্কোয়ার টি স্কোয়ার। আমি কি প্রমাণ করলাম? জি স্কোয়ার টি টু দি পাওয়ার 4, জি স্কোয়ার টি টু দি পাওয়ার 4 প্লাস 4r স্কোয়ার ইকুয়ালস টু 4u স্কোয়ার টি স্কোয়ার। এটা মাত্র প্রমাণ করলাম। প্রমাণে কি চাইছে? 4t স্কোয়ার ইউ স্কোয়ারটা এই পাশে, তুমি এই পাশে পাঠায় দাও। জি স্কোয়ার টি টু দি পাওয়ার 4 মাইনাস 4u স্কোয়ার টি টু দি পাওয়ার 4 প্লাস 4r স্কোয়ার ইকুয়ালস টু 0। প্রমাণিত। ক্লিয়ার? আমাকে বলো, ক্লিয়ার সবাই? তুমি জাস্ট রাশিটা বসাবা, একটু সিম্পলিফিকেশন করবা, এখানে ত্রিকোণমিতিও আসবে। হ্যাঁ, কারণ যেহেতু ত্রিকোণমিতি আছে। বোঝা গেল সবাই? ক্লিয়ার হয়েছে তো? পরেরটায় যাব? ঠিক আছে, পরেরটায় যাচ্ছি। একই রকম এইবার এইচ আর আর এর সম্পর্ক তুলো। এর পরেরটায় বলছে এইচ আর আর এর সম্পর্ক। এইচ আর আর এর সম্পর্কটা কেমনে করবা? একইভাবে করতে পারবা? আমি কি পরেরটা হোমওয়ার্ক দিব? পারবা? ঠিক আছে, তাহলে এইটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এটার সাথে কিন্তু দুইটা অঙ্ক রিলেটেড, এটার পরেও একটা অঙ্ক এটার উপর ডিপেন্ডেন্ট। এটাও কিন্তু এইচ আর আর এর সম্পর্ক। আগেরটা থেকে এইটাতে আনতে পারবা? আগেরটা কত আমি একটু লিখে দিই। 16 জি এইচ স্কোয়ার মাইনাস 8 ইউ স্কোয়ার এইচ। 16 জি এইচ স্কোয়ার মাইনাস 8 ইউ স্কোয়ার এইচ প্লাস জি আর স্কোয়ার। ইকুয়ালস টু 0। এইটা থেকে এইটা কেমনে আনবা বলো দেখি? এটা কিন্তু বাসায় করবা, পারবা? এইটা কি করবা বলো? কেমনে করবা? এখান থেকে এখানে আসা যায় খুব ইজিলি। ফার্স্টে দেখতেছো নেগেটিভ সংক্রান্ত কিছু নাই, তো কি করবা? নেগেটিভটাকে ওই পাশে পাঠায় দাও। 16 জি এইচ স্কোয়ার প্লাস জি আর স্কোয়ার ইকুয়ালস টু 8 ইউ স্কোয়ার এইচ। আচ্ছা, তারপর এইচ স্কোয়ারের সাথে কিছু নাই, 16 জি দিয়ে ভাগ, তো দুই পাশে 16 জি দিয়ে ভাগ করে দাও। 16 জি দিয়ে ভাগ করলে কি হয়? এইচ স্কোয়ার 16 জি দিয়ে ভাগ করলে কি? আর স্কোয়ার বাই 16, জি কাটা। ঠিক আছে, 16 জি দিয়ে যদি ভাগ করো ইউ স্কোয়ার এইচ বাই 2g। বুঝতে পারলাম? সবাই হ্যাঁ, 16 জি দিয়ে ভাগ। ঠিক আছে, এটা তো হয়ে গেল। আমরা পরেরটায় যাই তাইলে। পরেরটা কোয়েশ্চেনটা পড়ো। মজার একটা অঙ্ক, এটা খুবই মজার একটা অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক, খুবই মজার একটা অঙ্ক। একটা খাড়া দেয়ালের পাদদেশ হতে ভূমি বরাবর এক্স দূরত্বের কোন বিন্দু থেকে 45 ডিগ্রি কোণে একটা বস্তু কণা নিক্ষেপ করা হলো। তা কোন রকমে দেয়ালের ঠিক উপর দিয়ে গেল এবং দেয়ালের অপর পার্শ্বে ওয়াই দূরত্বে গিয়ে বলল, দেখাও যে দেয়ালের উচ্চতা। কোশ্চেনটা আবার পড়ো। একটা খাড়া দেয়াল, ঠিক আছে, একটা খাড়া দেয়াল, এই ধরো খাড়া দেয়াল। একটা খাড়া দেয়ালের পাদদেশ থেকে ভূমি বরাবর এক্স দূরত্বে কোন একটা বিন্দু থেকে 45 ডিগ্রি কোণে, তার মানে আলফার ভ্যালু কত? 45, একটা বস্তু কণা নিক্ষেপ করা হলো। তা কোন রকমে দেয়ালের ঠিক উপর দিয়ে, তার মানে তা কোন রকমে দেয়ালের ঠিক উপর দিয়ে গেছে, তাই না?
দেয়াল ছুঁয়ে গেছে, এরকমই তো। তা কোন রকমে দেয়ালের ঠিক উপর দিয়ে গেল এবং দেয়ালের অপর পাশে ওয়াই দূরত্বে গিয়ে মাটিতে পড়লো, দেয়ালের অপর পাশে ওয়াই দূরত্বে গিয়ে মাটিতে পড়লো, তাই না? কি চাইছে? দেয়ালের উচ্চতা। তো আমরা ধরে নেই দেয়ালের উচ্চতা h। বলো এখানে তুমি কি জানো? আনুভূমিক পাল্লা জানো? আমাকে বলো আনুভূমিক পাল্লা জানো কত? আনুভূমিক পাল্লা জানো কত? এটা কি সর্বোচ্চ উচ্চতা? আনুভূমিক পাল্লা জানো, আনুভূমিক পাল্লা কত? x প্লাস ওয়াই। আর কি জানো? আর কি জানো বলো দেখি, আর কি জানো? আনুভূমিক পাল্লা জানো, নিক্ষেপণ কোণ জানো, নিক্ষেপণ কোণ জানো 45। কি চাইছে? হাইটটা চাইছে না। এই হাইটটা আসলে কি? আনুভূমিক সরণ যখন x তখন উলম্ব উচ্চতা, তাই না? আমাকে বলো, ক্যাপিটাল এইচ না কিন্তু, খবরদার ক্যাপিটাল এইচ না, এটা কিন্তু সর্বোচ্চ উচ্চতা না। দেয়ালটা তো খুব কাছে থাকতে পারতো না? এতটুকু x এতটুকু y। চাইছে হচ্ছে আনুভূমিক সরণ যখন x, আনুভূমিক সরণ যখন x তখন উলম্ব সরণ কত। আমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? আমার হাতে জানা আছে নিক্ষেপণ কোণ, আনুভূমিক পাল্লা, আনুভূমিক সরণ, লাগবে উলম্ব উচ্চতা। বলো কোনটা? আনুভূমিক সরণ x, যখন আমার আনুভূমিক সরণ x তখন উলম্ব উচ্চতা কত সেটা লাগবে। আনুভূমিক সরণ জানো, নিক্ষেপণ কোণ জানো, আর আনুভূমিক পাল্লা জানো। কোন ফর্মুলা? কোন ফর্মুলা? আমাদের উচ্চতা বা h, উলম্ব সরণ ইকুয়ালস টু x tan আলফা ইনটু 1 মাইনাস x বাই r। মনে পড়ে? এটা কিন্তু একটা ফর্মুলা এবং এটা সরাসরি ব্যবহার করতে পারবা। আনুভূমিক সরণ কত? x tan 45 1 মাইনাস x বাই আনুভূমিক পাল্লা কত? x প্লাস y। ভাষায় কিন্তু লিখে দিবা, যে এগুলা যা লিখছি না সুন্দর করে ভাষায় লিখে দিবা, সুন্দর করে ভাষায় লিখে দিবা। তাহলে কত হয়? x ইন্টু x প্লাস y বাই x প্লাস y মাইনাস x। তাহলে কত হয়? x x কাটা xy বাই x প্লাস y। প্রমাণিত। সুন্দর করে চিত্রটা আঁকাই দিবা, বুঝছো? প্রাসের অঙ্কগুলায় চিত্র আঁকাইলেও সুন্দর, স্পেশালি এগুলা, স্পেশালি এগুলা। সবাই কি বুঝতে পারছো? আমাকে বলো তো, সবার কি পুরোপুরি ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, আচ্ছা পরেরটাই যাই। চিত্র কি মাস্ট? হ্যাঁ, এই অঙ্কটার ক্ষেত্রে চিত্র মাস্ট। আমি যেগুলোতে চিত্র আঁকাইছি এগুলাতে চিত্র মাস্ট, বুঝছো? আমি যেগুলাতে চিত্র আঁকাইছি চিত্র মাস্ট। না দিলেও নাম্বার দিবে, বাট তুমি দিও। আমার সাজেশন হচ্ছে চিত্র দিও। চিত্র দিয়ে তুমি যদি ছোটখাটো কিছু ভুলও করো বা ভাষা নাও লেখো, বাংলা কম লেখো, তাহলে তোমাকে ফুল মার্কস দিবে। হ্যাঁ, নাহলে দেখবা খুঁটিনাটি একটা মিস করছো, কিছু দিচ্ছে না নাম্বার, একটা আমার কাটে দিচ্ছে। এটা কোয়েশ্চেনটা বড়। একটা গুলি 9.8 মিটার দূরত্বে অবস্থিত 2.5 মিটার উচ্চতার একটা দেয়ালের ঠিক উপর দিয়ে আনুভূমিক ভাবে চলে যায়। গুলিটির প্রক্ষেপণ বেগের মান এবং দিক বের করো। বলো, আমি এবার কিচ্ছু বলবো না, এখান থেকে তুমি কি কি জানো। কোয়েশ্চেনটা খুব ভালো করে পড়ো, কোয়েশ্চেনটা খুব ভালো করে পড়ো, কোয়েশ্চেনটা খুব ভালো করে পড়ো। ঠিক আছে, একটা গুলি তুমি নিক্ষেপ করছো, এইরকম কাহিনী হবে, এরকম কাহিনীতে হবে। তার কোন একটা নিক্ষেপণ বেগ থাকবে, সেই নিক্ষেপণ বেগের মান বের করতে বলছে, ইউ, এটার মান বের করতে বলছে, আলফার ভ্যালুটাও বের করতে বলছে। ঠিক আছে, গুলিটা 9.8 মিটার দূরত্বে অবস্থিত 2.45 মিটার উচ্চতার একটা দেয়ালের ঠিক উপর দিয়ে, তার মানে যখন আনুভূমিক সরণ x তখন উলম্ব সরণ 2.45, যখন আনুভূমিক সরণ এটা তখন উলম্ব সরণ এটা। এতটুকু দিয়ে তুমি এটা বুঝছো, ঠিক উপর দিয়ে গেছে। যখনই দেখছো আনুভূমিক ভাবে গেছে, আমাদের গুলিটা আনুভূমিক হয় একটা মাত্র পয়েন্টেই, সেটা কি? তার সর্বোচ্চ উচ্চতায়, তার সর্বোচ্চ উচ্চতায়। এই তো পাই গেছি। তাহলে তুমি কি পাইছো আমাকে বলো তো?
এই যে যখন 9.8 মিটার আনুভূমিক সরণ, তখন উলম্ব সরণ কত? 2.45। যদিও এরা বুঝাচ্ছে আনুভূমিক সরণ উলম্ব সরণ, এটার আরেকটা মিনিং আছে। এই যে উলম্ব সরণ, সেটা কি আমাদের এইচ ম্যাক্স না? সর্বোচ্চ উচ্চতা না? 2.45 মিটার। আর এটা কি আনুভূমিক পাল্লার অর্ধেক, তাইলে আনুভূমিক পাল্লা ইকুয়ালস টু 2 ইন্টু 9.8 মিটার বা 19.6। লাগবে কি? প্রক্ষেপণ বেগের মান। আর এইচ জানলে মান কেমনে বাইর করে আমি আর এখন ডিটেলসে করাইতেছি না, আমি শর্টকাটটা ইউজ করবো। tan আলফা ইকুয়ালস টু 4h বাই r। tan আলফা ইকুয়ালস টু 4h বাই r। ঠিক আছে, সেখান থেকে আলফার ভ্যালু চলে আসবে। এইচ এর ভ্যালুও জানো, আর এর ভ্যালুও জানো। বোঝা গেল? আর কি লাগবে? বেগের মান। দিক বাইর করে ফেলছো। বেগের মান কেমনে বাইর করবা? এইচ ম্যাক্স দেওয়া আছে, তাই না? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টুয়াইস জি ইকুয়ালস টু 2.45। আলফার ভ্যালু মাত্র বের করছো, এখানে বসাও। জি তো জানোই, সেখান থেকে ইউ এর ভ্যালু চলে আসবে। তাহলে নিক্ষেপণ বেগের মান এবং দিক সেটাই আমরা বের করে ফেললাম। এইচ ম্যাক্স কিভাবে হলো? ঠিক আছে, কোশ্চেনটা পড়ো, তাইলে বুঝতে পারবা। ঠিক উপর দিয়ে আনুভূমিক ভাবে চলে যায়, ঠিক উপর দিয়ে আনুভূমিক ভাবে। ধরো এখান দিয়ে যখন যাবে, ও কি আনুভূমিক ভাবে গেছে? গুলিটা উপরে উঠতেছে, এই যে এই কণাটাই চিন্তা করো, শিউ এরকম যাইতেছে, তাই না? এখানে কি আনুভূমিক? এখানে কি আনুভূমিক? এইখানে আনুভূমিক। কোথায় আনুভূমিক খেয়াল করো, এই অবস্থাটা কি আনুভূমিক। আমি বলছিলাম না, একটা পয়েন্টেই আমাদের বেগটা আনুভূমিক হয়, এই পয়েন্টে বেগের কোনো উলম্ব উপাংশ থাকে না। ঠিক আছে, দেয়ালের ঠিক উপর দিয়ে আনুভূমিক ভাবে চলে যায়, এই যে এইটা হচ্ছে কথা। তাহলে এটা কি সর্বোচ্চ উচ্চতা? বুঝছ? এই বুঝছ? যারা কোয়েশ্চেন করতেছিলা, ঠিক আছে ঠিক আছে। পরেরটা বলো, এটা পারবা? এটা পারবা? একটি টাওয়ারের শীর্ষকে লক্ষ্য করে বন্দুক হতে নিক্ষিপ্ত একটা গুলি টাওয়ারের মধ্যবিন্দুতে আঘাত করলে দেখাও যে টাওয়ারকে আঘাত করার সময় গুলিটা আনুভূমিক ভাবে চলে। এটার মানে কি? এটার মানে কি? এই ধরো আমাদের ভূমি, এইটা ধরো আমাদের টাওয়ার। এখন তুমি কি করছো? এখানে একটা গুলি নিক্ষেপ করছো, কাকে পয়েন্ট করে? এই যে এই টাওয়ারটাকে পয়েন্ট করে একটা গুলি নিক্ষেপ করছো, ঠিক আছে, আলফা কোণে। ঠিক আছে, টাওয়ারটাকে পয়েন্ট করছো, এই টাওয়ারকে পয়েন্ট করছো, তাহলে ওই বরাবর কি যাবে না? উভি করছো, তারে ওই বরাবর পয়েন্ট করছো, টাইনে নিচে নামায় দিবে, তাই না? ওই বরাবর টাইনে নিচে নামায় দিবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার কি বলছে? এই গুলিটা টাওয়ারের ঠিক মধ্যবিন্দুতে হিট করে। বুঝতে পারলাম? তার মানে এতটুকু যদি ওয়াই হয়, তাহলে এতটুকু কত? y/2। y/2। হ্যাঁ, দেখাও যে টাওয়ারকে আঘাত করার সময় যে এখানটায় গুলিটা কি আনুভূমিক ভাবে চলে, গুলিটা আনুভূমিক ভাবে চলে। আমি ধরে নিই এতটুকু হচ্ছে এক্স, এতটুকু হচ্ছে এক্স, বাকিটা কি হবে? আমি এইটা, তোমরা সবাই চিন্তা করো, চিন্তা করা ইম্পর্টেন্ট। 4 মিনিট টাইম দিচ্ছি, 4 মিনিটের মধ্যে এটা সবাই চিন্তা করে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, একজন কোলেও ফেলছে, এটা করো দেখি।
আচ্ছা, সবার কি করা হয়েছে? সবার কি করা হয়েছে? দেখো, আমি আবার পড়তেছি। একটা টাওয়ারের শীর্ষকে লক্ষ্য করে তুমি গুলি করছো, ঠিক আছে? আচ্ছা, লক্ষ্যকে মানে শীর্ষকে লক্ষ্য করে গুলি করছো, সে হিট করছে মধ্যবিন্দুতে, টাওয়ারটার মধ্যবিন্দুতে, ঠিক আছে? তোমাকে দেখাইতে বলছে সে যখন টাওয়ারকে আঘাত করে এখানটায় সে আনুভূমিক ভাবে চলে। তার মানে এতটুকুই যে এক্স, এটা আনুভূমিক পাল্লার অর্ধেক, দেখাইতে পারলেই হবে না? আমাকে বলো, এটা ঠিক মিড পয়েন্ট, এটা দেখাইতে পারলেই হয়, এটা ঠিক মিড পয়েন্ট। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আলফার ভ্যালু কত আমাকে বলো তো? tan আলফার ভ্যালু কত? এটা যদি y, এটা যদি x ধরো, tan আলফার ভ্যালু কত? y বাই এক্স, y বাই এক্স। আমাকে আলটিমেট গোল হচ্ছে দেখানো আনুভূমিক পাল্লার ভ্যালু, আনুভূমিক পাল্লার ভ্যালু 2x। তাহলে x, y বাই 2 আর আনুভূমিক পাল্লা এবং tan আলফা, এদের মধ্যে সম্পর্ক কোন সমীকরণটায় আমরা জানি? বলো তো কোনটা? বলো তো কোনটা? y তো না, এখানে উলম্ব সরণ কতটুকু হইছে? y বাই 2। উলম্ব সরণ কতটুকু হইছে? y বাই 2। y বাই 2 ইকুয়ালস টু x tan আলফা ইনটু 1 মাইনাস x বাই r। ঠিক আছে, দেখো তো এটা কত? y বাই 2 ইকুয়ালস টু x ইনটু tan আলফার ভ্যালু কত আমাকে বলো তো? tan আলফার ভ্যালু হচ্ছে y বাই x টু 1 মাইনাস x বাই r। আর এর ভ্যালু টুয়াইস x দেখাইতে পারলেই কাজ শেষ। x x কাটা, y y কাটা, বুঝছো? তাহলে এই পাশে কত থাকে? হাফ, ও পাশে 1 মাইনাস x বাই r, হাফ ও পাশে 1 মাইনাস x বাই r। ঠিক আছে, তাহলে আমাকে বলো তো r ইকুয়ালস টু টুয়াইস x হয় না? আনুভূমিক পাল্লা এটা ডাবল, সুতরাং এটা ঠিক মধ্যবিন্দু। মধ্যবিন্দুতে কি আনুভূমিক বরাবরই থাকে। এটা ডাইরেক্ট ফর্মুলা। হ্যাঁ, এটা ডাইরেক্ট ফর্মুলা। সবাই বুঝছো? আমাকে বলো তো, সবাই কি ক্লিয়ার হইছে? tan আলফা ইকুয়ালস টু y বাই x। এই দেখো, টাওয়ারের মাথাকে টার্গেট করে গুলি করছো না? মাথাকে টার্গেট করে গুলি করছো, হিট করছে মধ্যবিন্দুতে। মাথাকে টার্গেট করে গুলি করলে গুলিটা এই টার্গেটে ছিল না? এটা সমকোণী ত্রিভুজ, tan আলফা ইকুয়ালস টু y বাই x। সে হিট করছে গিয়ে মধ্যবিন্দুতে, অর্থাৎ y বাই 2 এই উচ্চতায়, বুঝছো? y বাই 2 ইকুয়ালস টু h max করলে হয়? হ্যাঁ, এটাও হয়। তুমি যদি এটাও দেখাইতে পারো যে h max ইকুয়ালস টু y বাই 2, সেটাও হবে। আজকে লাস্ট ক্লাস না, আরেকটা ক্লাস হবে, চাইলে নিয়ে নেওয়া যায়। আজকে যদি আর 1.5 ঘন্টা পড়াই তাহলে আজকে ক্লাস 1.5 ঘন্টা না, 1 ঘন্টা পড়ালে আজকে লাস্ট ক্লাস পড়াবো। আচ্ছা, ঠিক আছে, এটা পড়ো, এটা পড়ো। একটু টাইপিং মিস্টেক আছে এখানে, লাস্ট ক্লাসটা আমরা নেক্সট উইকে নিব, এই সপ্তাহে না। লাস্ট ক্লাসের শেষে তোমাদের সাথে গল্প করবো না অনেকক্ষণ। ওকে, কিউ পি। কোয়েশ্চেনটা পড়ো। আনুভূমিকের সাথে আলফা কোণে নিক্ষিপ্ত একটা বস্তু নিক্ষেপণ বিন্দু থেকে যথাক্রমে পি ও কিউ দূরত্বে অবস্থিত কিউ ও পি উচ্চতা বিশিষ্ট দুইটা দেয়াল কোন রকমে অতিক্রম করে। বস্তুটার আনুভূমিক পাল্লা আর হলে দেখাও যে এইটা। কাহিনীটা বুঝছো? এই ধরো আমাদের ভূমি, ঠিক আছে? তুমি আনুভূমিকের সাথে আলফা কোণে একটা কণা নিক্ষেপ করছো ইউ আদিবেগে, ধরো ইউ আদিবেগটা লাগবে না যদিও, আলফা কোণে একটা কণা নিক্ষেপ করছে, তাহলে কণাটা এইরকম কিছু একটা গতিপথ হবে। এখন বলছে নিক্ষেপণ বিন্দু হতে যথাক্রমে পি ও কিউ দূরত্বে কিউ ও পি উচ্চতা বিশিষ্ট দুইটা দেয়াল অতিক্রম করে। বুঝছো? তার মানে আনুভূমিক দূরত্ব যখন পি,
আনুভূমিক দূরত্ব যখন পি, তখন উলম্ব দূরত্ব কত হবে আমাকে বলো তো। আনুভূমিক দূরত্ব যখন পি, তখন উলম্ব সরণ কতটুকু? পি ও কিউ দূরত্বে কিউ ও পি উচ্চতা বিশিষ্ট দুইটা দেয়াল কোন রকমে অতিক্রম করে। তাহলে আনুভূমিক দূরত্ব যখন পি, তখন আমাদের উলম্ব কত বলো? কিউ, কিউ, তাই না? আবার আনুভূমিক সরণ যখন কিউ, এই যে খেয়াল করো, যখন কিউ দূরত্বে তখন পি উচ্চতা বিশিষ্ট আরেকটা দেয়াল কোন রকমে অতিক্রম করে। যখন আনুভূমিক দূরত্ব কিউ, তখন উলম্ব উচ্চতা কত? পি। বুঝছো? তাহলে এতটুকু, বা আমি আকাশী কালার যেটা দেখাইছি, এটা যখন কিউ, এটা তখন পি। আর কি বলছে? আনুভূমিক পাল্লা হচ্ছে আর, আনুভূমিক পাল্লা হচ্ছে আর। তাহলে আমাকে কিছু একটা প্রমাণ করতে বলছে। আনুভূমিক পাল্লা হচ্ছে আর, আমাকে কিছু একটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এখন আমাকে বলো তো, এখানে আমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? কিছু একটা প্রমাণ করব, কিন্তু কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? কাদের কাদের সম্পর্ক দেওয়া আছে বলো তো? আনুভূমিক পাল্লা এক্স আর ওয়াই। তাহলে কোনটা? আগের যে ফর্মুলা সেটাই না? সেটাই না। আমাদের প্রথম ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? উলম্ব সরণ কত? কিউ। তাহলে এটা লিখতে পারি না কিউ ওয়াই ইকুয়ালস টু এক্স ট্যান আলফা পি ট্যান আলফা ইন্টু 1 মাইনাস এক্স বাই আর পি বাই আর। লিখতে পারবো? বলো, তুমি একটু বাংলায় লিখে নিবা যে কি কি লিখছো। এটা জাস্ট একটু কোয়েশ্চেনটাই বাংলায় ইলাবোরেট করে ফার্স্ট একটু ভাষাটা লিখে নিও। আর চিত্র আঁকালে অত ভাষা লেখার দরকারও নেই। আচ্ছা, 2 নাম্বার, আনুভূমিক সরণ যখন কিউ, তখন উলম্ব সরণ পি। তাহলে পি ইকুয়ালস টু কিউ ট্যান আলফা ইন্টু 1 মাইনাস কিউ বাই আর। ঠিক আছে? আর ভাষায় মূলত লিখতে হয় হচ্ছে, কোনো জিনিস যদি কোয়েশ্চেনে না দেওয়া থাকে সেটা তুমি কেন ধরছো, সেটা কি, এইটা। ফর এক্সাম্পল, এখানে এই যে ইউ বা আলফা, আমাদের এখানের যে নিক্ষেপণ কোণ বা আলফা, এটা কি কোয়েশ্চেনে দেওয়া ছিল? এটা কি কোয়েশ্চেনে দেওয়া ছিল? না। এটার পরিচয়টা বাংলায় লিখে দিতে হবে। আচ্ছা, এখন কি করা লাগবে? আলফা তো নাই, আলফা কেমনে সরাবা? আলফারে কেমনে ভাগাবা? বলো, আলফাকে কেমনে ভাগাবা? একটাকে আরেকটা দিয়ে ভাগ করে দিলেই হয়। ঠিক আছে, 2 নাম্বারকে আমি 1 নাম্বার দিয়ে ভাগ দিলাম। তাহলে কি হয় বলো তো? পি বাই কিউ হয় এখানে, পি বাই কিউ, ওদিকে হয় কিউ বাই পি। ট্যান আলফা কাটা, ট্যান আলফা কাটা, 1 মাইনাস কিউ বাই আর বাই 1 মাইনাস পি বাই। বুঝতে পারলাম সবাই? ঠিক তো? এবার এই পিটাকে এই পাশে পাঠিয়ে দাও, পি স্কোয়ার। এই কিউটাকে এই পাশে পাঠিয়ে দাও, কিউ স্কোয়ার ইকুয়ালস টু লবার হরকে তুমি যদি 8 দিয়ে গুণ করো, লবার হরকে 8 দিয়ে গুণ করো, আর মাইনাস কিউ বাই আর মাইনাস পি কিউ। ঠিক আছে? আচ্ছা, তারপরে স্টেপ কি হবে? আর এর সাথে পি কিউ কম্বাইন হয়েছে, তো আর গুণন করে দাও। আর গুণন করলে কি হবে আমাকে বলো তো? আর পি স্কোয়ার মাইনাস পি কিউব না? এই যে গুণ করো, পি স্কোয়ার ইন্টু আর মাইনাস পি ইকুয়ালস টু কিউ স্কোয়ার ইন্টু আর মাইনাস কিউ। তাহলে আর গুলো এক পাশে পাঠিয়ে দাও, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আর, ঠিক আছে, ইকুয়ালস টু পি কিউব মাইনাস কিউ কিউব। জাস্ট সিম্পলিফিকেশন, গুণ করে এক পাশে পাঠিয়ে দিছি, ঠিক আছে? এখন মাইনাস গুলা উঠাইতে হবে। তুমি দেখে বুঝতেছো কোন ফর্মুলা, এটা কই থেকে আসতে পারে? পি কিউব মাইনাস কিউ কিউবের ফর্মুলাই তো, পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ আর ইকুয়ালস টু পি মাইনাস কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তো পি মাইনাস কিউ ঘেচাং, যেটা প্রমাণ করতে বলছে সেটা চলে আসছে। পি প্লাস কিউ আর ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। প্রমাণিত। সবাই কি বুঝলাম? সবাই আমাকে বলো, সবাই কি বুঝলাম? ঠিক আছে তো?
পরেরটাই যাই। ভাইয়া চিত্রে কোনটা বড় হবে এটা কি দেখানোর, এটা ম্যাটার করে না। পি বড় নাকি কিউ বড় দরকার নাই, তুমি আগে পরে লিখলেও কোনো অসুবিধা নেই। কোশ্চেন তো বলে নাই কিছু স্পেসিফিকলি, কোশ্চেনে তো স্পেসিফিকলি কিছু বলে নাই। বলছে কি? ঠিক আছে, পরেরটা এটা একটু টাফ আছে, এটা একটু টাফ আছে, সবাই একটু লেখো তো। এটা একটু টাফ আছে, দেখো কি বলছে। একটা বস্তু কণাকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করছো। আচ্ছা, একটা বস্তু কণাকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করছো, তাহলে তো একটা প্রাস হবে, তাই না? তাহলে তো একটা প্রাস হবে, এইরকম কিছু একটা। আরে সুন্দর হইতেছে না? ঠিক আছে, 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করছো। যেন 7 মিটার ব্যবধানে অবস্থিত 3.5 মিটার উচ্চ দুইটা দেয়ালের ঠিক উপর দিয়ে চলে যায়। বুঝছো কাহিনী? নিক্ষেপণ করা হলো যেন 7 মিটার ব্যবধানে অবস্থিত, 7 মিটার ব্যবধানে অবস্থিত দুইটা 3.5 মিটার উচ্চতা বিশিষ্ট দেয়ালের ঠিক উপর দিয়ে চলে যায়। কাহিনীটা বুঝছো? কাহিনীটা বুঝছো? দুইটা দেয়াল, দুইটাই 3.5 মিটার উচ্চতা বিশিষ্ট। এটা একটা দেয়াল চিন্তা করো, এটার উচ্চতা 3.5 মিটার। আরেকটা দেয়াল চিন্তা করো, ঠাস এখানে, দুটার উচ্চতাই 3.5 মিটার। 3.5 3.5 তাদের ঠিক উপর দিয়ে চলে যায়, ঠিক উপর দিয়ে চলে যায়। ব্যাপারটা এরকম না? তাই তো। আচ্ছা, তাদের মধ্যবর্তী দূরত্ব কত? 7 মিটার। কোশ্চেনে বলে দিছে কিন্তু 7 মিটার ব্যবধানে অবস্থিত 3.5 মিটার উচ্চ দুইটা দেয়ালের ঠিক উপর দিয়ে চলে যায়। কি চাইছে? আনুভূমিক পাল্লা বাইর করো। কি চাইছে? আনুভূমিক পাল্লা বাইর করো। আচ্ছা, আমাকে বলো এতটুকু যদি x হয়, এতটুকু কত? এতটুকু যদি x হয়, এতটুকু কত? x, তাই না? সিমেট্রি, প্রতিসমতা থেকে জানি। তাহলে আমাকে বলো তো, এগুলো কিন্তু লিখবা, x এর পরিচয় লিখতে হবে। ম্যাথমেটিক্সে তুমি যদি কোনো কিছু ধরে না, ওটার পরিচয় লিখতে হবে। ধরি নিক্ষেপণ বিন্দু থেকে x মিটার দূরত্বে অবস্থিত প্রথম খুঁটিটা, প্রথম পিলারটা, এনে কি বলছে? খুঁটি না পিলার? দেওয়াল, প্রথম দেওয়াল। ঠিক আছে, তাইলে আমাদের আনুভূমিক পাল্লা বা r সেটা কত হবে? x plus x plus 7, তাহলে 2x plus 7। আমার লাগবে কি? আনুভূমিক পাল্লাটা লাগবে। লাগবে কি? আনুভূমিক পাল্লা। আচ্ছা ঠিক আছে, কোন ফর্মুলা অ্যাপ্লাই করব বলো? আনুভূমিক পাল্লা আছে, আনুভূমিক সরণ আছে, উলম্ব সরণ আছে, আলফা আছে। একটাই তো ফর্মুলা আছে যেখানে এই সবগুলো আছে। তাহলে যখন আনুভূমিক সরণ x, যখন আনুভূমিক সরণ x, তখন উলম্ব সরণ কত? 3.5, তাই না? তাহলে আমরা কি লিখতে পারবো? 3.5 equals to x tan alpha, x tan alpha into 1 minus x by r into 1 minus x by r। কি হয়? 3.5 equals to x tan 60 root 3x into কি হয় আমাকে বলো তো? r minus x। কার ভ্যালু লাগবে আমাকে বলো তো? কার ভ্যালু লাগবে? আর এর ভ্যালু লাগবে। এখানে কয়টা অজানা রাশি? আর এর ভ্যালু লাগবে। কয়টা অজানা রাশি? দুইটা, x আর r। x আর r এর আরেকটা সম্পর্ক দেওয়া আছে না? তুমি চাইলেই এখান থেকে বলতে পারো x কে r এর মাধ্যমে প্রকাশ করতে পারো। চাইলেই এখান থেকে x কে r এর মাধ্যমে প্রকাশ করতে পারো। x equals to কত? r minus 7/2। x equals to কত? r minus 7/2। x এর এই ভ্যালুটা এখানে বসাও তো। 3.5 root 3, x এর ভ্যালু কত? r minus 7/2। ঠিক আছে, আর ওদিকে কি থাকে? r minus 7/2, নিচে হচ্ছে r। ঠিক আছে, দেখো শুধুমাত্র r এর একটা সমীকরণ চলে আসছে না, এটা সমাধান করবা। ক্যালকুলেটর দিয়ে করবা না? ক্যালকুলেটর দিয়ে করার দরকার নেই।
খেয়াল করো, এই দুইটাকে এই পাশে পাঠিয়ে দাও। 3.5 এর ডাবল কত? 7 ইকুয়ালস টু √3 ইন্টু r-7। আর ওদিকে কত থাকে আমাকে বলো তো? নিচে হয় টুয়াইস আর, তাই না? আমাকে বলো নিচে কত হয়? টুয়াইস আর, তাই তো? আর উপরে কত? টুয়াইস আর মাইনাস আর, টুয়াইস আর মাইনাস আর প্লাস 7। তাহলে দেখো তো কি দাঁড়ালো? এই টুয়াইস আরটাকে ওপাশে যদি পাঠিয়ে দাও, 14r ইকুয়ালস টু √3 ইন্টু r-7 ইন্টু r প্লাস 7। এরকমই তো কিছু একটা আসে, তাই না? তাই না? খেয়াল করো, তাহলে কি হয়? 14r √3 ইন্টু r স্কোয়ার মাইনাস 49, তাইলে √3 r স্কোয়ার মাইনাস 14r প্লাস 49 √3 ইকুয়ালস টু 0। মিডল টার্ম করো বা যেমনে পারো, আমাদের r এর দুইটা ভ্যালু আসবে। দুইটা ভ্যালু একটু বাইর করো তো, আমি ক্যালকুলেটর দিয়ে করতেছি। 5 3 √3 মাইনাস 14 49 √3, 49 √3। রে ভুল করছি কোথাও না? বলো তো কই ভুল করছি? কোথাও তো ভুল করছি। √3r স্কোয়ার মাইনাস, আচ্ছা এটা মাইনাস, সরি, মাইনাস 49 √3। 7 √3 আর হচ্ছে মাইনাস, নেগেটিভ আসে, নেগেটিভটা তো গ্রহণযোগ্য না, তাহলে আর এর ভ্যালু আসবে 7 √3। বুঝছো? আমাকে বলো, আর এর ভ্যালু যদি 7 এর থেকে কম আসতো আমি কি নিতাম? আর এর ভ্যালু যদি 7 এর থেকে কম আসতো আমি কি নিতাম? না, কারণ এতটুকুই তো 7, আর এর ভ্যালু তো 7 এর থেকে বেশি হবেই, তাই না? ঠিক আছে, আজকের লাস্ট অঙ্ক, সহজ একটা অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক। একটা কণা 30 মিটার পার সেকেন্ড বেগে এবং আনুভূমিকের তলের সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত হলো। নিক্ষিপ্ত কণাটা 1 মিটার উচ্চতায় পৌঁছার সময়ের পার্থক্য। কোয়েশ্চেন বুঝছো? একটা কণাকে তুমি আনুভূমিক ভাবে নিক্ষেপ করছো, ঠিক আছে? ঠাস করে গেল, ঠাস করে পড়ে গেল, ঠাস, ঠিক আছে? কেমনে নিক্ষেপ করছো? 30 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলাম। 1 মিটার উচ্চতায় সে কিন্তু দুইবার যাবে। 1 মিটার উচ্চতায় সে কিন্তু দুইবার যাবে, এখানে আর এখানে। এই দুইটার যে সময়ের পার্থক্য সেটাই বাইর করতে বলছে। তো 1 মিটার উচ্চতা, হ্যাঁ, তাহলে 1 মিটার উচ্চতা h, এই যে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, y ইকুয়ালস টু u sin alpha t minus half gt স্কয়ার। একদম শুরুতে যে ফর্মুলাটা আমরা আনছিলাম, y কত? 1, u কত জানো? কত 30 sin 30 t minus half gt স্কয়ার minus half into 9.8 into t স্কয়ার। t এর একটা দ্বিঘাত সমীকরণ আসছে না? t এর দুইটা ভ্যালু আসবে না? এই দুইটা ভ্যালুই তো, ছোটটা এখানে পৌঁছানোর সময়, বড়টা এখানে পৌঁছানোর সময়, এই দুইটার পার্থক্য। বুঝতে পারলাম? তাহলে এটা সমাধান করে T1 T2 বাইর করে বা বিয়োগফল বাইর করে নিলেই হয়, ঠিক আছে? তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ। নেক্সট ক্লাসটাই লাস্ট ক্লাস, সামনের সপ্তাহে হবে। এক্স্যাক্টলি কবে আমি জানিয়ে দিচ্ছি, ওকে? তার একটা ক্লাসের মাধ্যমেই তোমাদের সাথে আমার একাডেমিকের জার্নিটা মোটামুটি শেষ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।